রাত তখন প্রায় 1টা বাজে। এটি ছিল প্রথমবার যখন আমি একা গভীর রাতে চাচির সঙ্গে তার বাসায় ছিলাম। বাসায় বিদ্যুৎ ছিল না, চারদিকে ঘন অন্ধকারে ছেয়ে গিয়েছিল। এই অন্ধকারে চাচির মিষ্টি মুখখানি যেন আরও উজ্জ্বল লাগছিল। তিনি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। তার প্রশান্তির ঘুম দেখে আমার মনে এক অদ্ভুত অনুভূতি এলো। আমার মধ্যে এক অজানা অস্থিরতা সৃষ্টি হলো। তখনই আমার মনে এলো, অনেক সময় গভীর রাতে নির্জনতায় বাড়লে নানা চিন্তা মাথায় ভিড় করে। সেদিন সেই ভাবনায় আমি এক ধরনের টান অনুভব করলাম। প্রতি রাতে চাচা ঘুমানোর পর আমি তার ঘরে ঘুমাতাম, আর আমি জানতাম আমার চাচি আমার চেয়ে মাত্র 6 বছর বড়, দেখতে অত্যন্ত সুন্দরী এবং তারুণ্যে ভরপুর। তিনি সবসময় শাড়ি পরতে ভালোবাসতেন। শাড়িতে তাকে অসাধারণ লাগতো। তার গায়ের রং ছিল একদমই ফর্সা। আমি লক্ষ্য করেছিলাম তিনি নিজের অনেক যত্ন নিতেন। মাঝে মাঝে ভাবতাম চাচা একা একা কিভাবে থাকেন। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল এবং আশা করছি তোমাদের ভালো লাগবে। আর প্রতিদিন গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। তার বিয়ে হয়েছিল মাত্র 5 মাস আগে, কিন্তু তার পরপরই তার স্বামী বিদেশে চলে গিয়েছিলেন। সেই থেকে তিনি একাই নিজের বাসায় থাকতেন। ছোটখাটো বিষয়েও তিনি প্রায় অস্থির হয়ে যেতেন। এমন সময় তিনি আমার মাকে ফোন করতেন, আর আমি সুযোগ পেয়ে তাদের বাসায় চলে যেতাম, কারণ মায়ের কথাগুলো শুনতে আমার ভালো লাগতো না। আজও কলেজ থেকে ফিরে দেখি চাচি বাসায় এসেছেন এবং তার চেহারায় আজ ক্লান্তি স্পষ্ট। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে চাচি? তিনি একটু বিষণ্ণভাবে বললেন, সকালের পর থেকে বিদ্যুৎ নেই। সময় মতো বিল পরিশোধ করতে না পারি বলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। বলতে বলতেই তার চোখে জল চলে এলো। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, বিল কেন সময় মতো পরিশোধ করা হলো না? তিনি বললেন, তোমার চাচা বিদেশে আছেন, আমি একা সবকিছু সামলাতে হিমশিম খাচ্ছি। হয়তো বিল দিতে ভুলে গিয়েছিলাম, তাই বিদ্যুৎ চলে গেছে। চাচির কথা শুনে আমি তাকে আশ্বাস দিয়ে বললাম, চলুন চাচি, আমি নতুন করে বিল বের করতে সাহায্য করছি, তারপর বিল জমা দিয়ে বিদ্যুৎ ফিরিয়ে আনি। আমার কথা শুনে চাচি খুশি হলেন, আর আমি তাকে সাহায্য করতে এগিয়ে গেলাম। আমি তৃষ্ণার্ত অবস্থায় চাচির সঙ্গে বের হলাম। প্রথমে বিলটা নতুন করে তুললাম এবং তারপর তা জমা দিয়ে দিলাম। বিল জমা দেওয়ার পর চাচি আমাকে তার বাসায় নিয়ে গেলেন। রাতের অন্ধকার চারদিকে ছেয়ে গিয়েছিল এবং এখনো বিদ্যুৎ ফিরে আসেনি। আমরা ঘরে ঢোকার পর চারদিকে কিছুই দেখা যাচ্ছিল না। আমি তাড়াতাড়ি আমার ফোনের টর্চটা জ্বালালাম, আর সেই আলোতে চাচির মুখের দিকে তাকাতেই আমার মনে কিছু ভাবনা এলো। এই হালকা আলোতে তার অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছিল। আমি তাকে বললাম, আপনি বেডরুমে গিয়ে একটু বসুন, আমি লাইটের ব্যবস্থা করতে চেষ্টা করছি। চাচি বললেন, আমার অন্ধকারে ভয় লাগে, তাই তো তোমাকে সঙ্গে নিয়ে এসেছি। চাচির কথায় তাকে আশ্বাস দিয়ে কাঁধে হাত রেখে বললাম, আপনার ভয়ের কিছু নেই, আমি আছি আপনার সঙ্গে। আমি তাকে নিয়ে গিয়ে বিছানায় বসালাম এবং বললাম, আপনি একটু বিশ্রাম নিন, আমি লাইটের ব্যবস্থা করতে যাচ্ছি। যখন আমি ঘর থেকে বেরোতে গেলাম, চাচি আমার হাত ধরলেন এবং আমাকে জড়িয়ে ধরলেন। আমার মনে তখন আবেগে ভরে উঠল। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আপনার চিন্তার কোনো দরকার নেই, আমি কিছু একটা ব্যবস্থা করছি। আমার কথায় চাচি কিছুটা শান্ত হলেন। আমি ঘর থেকে বের হয়ে ভাবতে লাগলাম, কিভাবে চাচির উদ্বিগ্ন মন শান্ত করা যায়। চাচি আমাকে সবসময় নিজের আত্মীয়ের মতোই বিশ্বাস করতেন। তার উদ্বেগ কমানোর জন্য আমি দুধের গ্লাসে সামান্য ঘুমের ওষুধ মিশিয়ে দিলাম, যাতে তিনি একটু ভালো করে বিশ্রাম নিতে পারেন। তখনও বিদ্যুৎ আসেনি, তাই চাচি সেই দুধ খেয়ে আমার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে লাগলেন। চাচি খুবই অস্থির ছিলেন। তার মন বলছিল চাচা হয়তো বিদেশে গিয়ে অন্য কারোর সঙ্গে সম্পর্ক করেছেন। চাচা বিদেশে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ নেননি বা কোনো খবর পাঠাননি, তাই চাচি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন। চাচার কথা বলতে বলতে চাচির চোখ ভিজে উঠল, আর আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। আমি চাচিকে বললাম, তার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, চাচা কখনো এমন কিছু করবেন না যা তাকে কষ্ট দেবে। চাচি আমার পাশে দাঁড়িয়ে ভীষণ আবেগপ্রবণ হয়ে কাঁদছিলেন। আমি তাকে সান্ত্বনা করার চেষ্টা করলাম এবং অপেক্ষা করছিলাম যে তিনি কখন একটু ঘুমিয়ে পড়বেন, যাতে তার মানসিক ক্লান্তি কিছুটা দূর হয়। কিছুক্ষণ পর দেখি চাচি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছেন। তিনি গোলাপি শাড়িতে শুয়েছিলেন। তার শান্ত মুখ দেখে সত্যি প্রশান্তি অনুভব করলাম। সেই রাতে আমি চাচির বাসাতেই থেকে গেলাম। দুধে মেশানো ওষুধের প্রভাব থাকায় চাচি গভীর ঘুমেছিলেন, আর আমি সেই সময় তাকে সম্পূর্ণ সান্ত্বনা দিতে পারলাম। সকালে উঠে দেখি চাচি উঠে পড়েছেন এবং আমার দিকে তাকিয়ে আছেন। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? চাচি মৃদু গলায় বললেন, আধা ঘন্টা চলে গেল আর তুমি এখনো ঘুমাচ্ছ? এবার উঠে বাড়ি যাও, তোমার মা তোমার খোঁজ করছেন। আমি চাচিকে হেসে বললাম, মা সবসময় দুশ্চিন্তা করার অভ্যাস আছে, আমি আর অন্য কোথাও যাইনি, আমি চাচির কাছেই ছিলাম। চাচি তখন মৃদু হেসে দিয়ে বললেন, এত কথা বলার দরকার নেই, তুমি আমার বিছানায় কেন ঘুমালে? বাসায় তো আরো ঘর ছিল, তুমি চাইলে অন্য ঘরে ঘুমাতে পারতে। চাচির কথা আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম, তবে বুঝতে পারলাম যে তিনি রাতের ঘটনাগুলো নিয়ে কিছুই মনে করেননি। চাচির কথাগুলো এড়িয়ে আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বাড়ি ফেরার জন্য প্রস্তুত হলাম। বাড়িতে পৌঁছে দেখি মা রাগ করে বসে আছেন। বললেন, কাল সকালে গিয়েছো, আজ ফিরছো? আমি মাকে বললাম, চাচি অন্ধকারে একা থাকতে ভয়
পাচ্ছিলেন তাই থেকে গিয়েছিলাম। এখন সকালে বিদ্যুৎ এসে গেছে তাই তিনি নিশ্চিন্ত আছেন। মা তখন বললেন, তোমার চাচির এমনই স্বভাব, সবসময় ছোট ছোট বিষয় নিয়ে দুশ্চিন্তা করেন। তার মনে হয় তার স্বামী বিদেশে গিয়ে অন্য কোথাও আসক্ত হয়েছেন, সে সেখানে কাজ করছে। কিন্তু চাচি চান যে তিনি নিয়মিত সবসময় ফোনে তার সঙ্গে কথা বলেন। চাচা এই অতিরিক্ত চিন্তার অভ্যাস নিয়ে বিরক্ত ছিলেন, আর আমি মায়ের কথা চুপচাপ শুনে যাচ্ছিলাম। এভাবে দুদিন কেটে গেল এবং আমি চাচির বাসার দিকে আর যাইনি। তবে মন চাইছিল কিভাবে আবার চাচির বাসায় যাওয়া যায়। দুদিন পর সন্ধ্যায় বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটিয়ে বাড়ি ফিরলাম এবং দেখলাম মা পনিরের তরকারি রান্না করছেন। মায়ের সামনে ইচ্ছে করেই বললাম, চাচি তো পনিরের তরকারি ভীষণ পছন্দ করেন, যদি কাছেই থাকতেন তবে দিয়ে আসতাম। মা চাচির উপর মাঝে মাঝে বিরক্ত হলেও তাকে খুব ভালোবাসেন। আমার কথা শুনে মা বললেন, চাচির বাসা অতটাও দূরে নয়, তুমি তো বাইক নিয়ে 5 মিনিটে পৌঁছে যেতে পারো, যাও গিয়ে দিয়ে আসো। আমি মনে মনে এই সুযোগের অপেক্ষা ছিলাম। মুখে একটু অনিচ্ছার ভান করে বললাম, ঠিক আছে, আপনি প্যাক করে দিন, আমি দিয়ে আসছি। আর আমি মনে মনে অনেক খুশি হলাম। মা তাড়াতাড়ি করে পাত্রটা গুছিয়ে দিলেন আর আমি চাচির বাসার দিকে রওনা দিলাম। চাচি বাসায় পৌঁছে দেখি তিনি খেতে বসেছেন। পনিরের তরকারি দেখে তার মুখে হাসি ফুটে উঠল। খেতে বসাতে আমিও তার সঙ্গে বসে গেলাম। খাওয়া শেষ হওয়ার পর আমি চায়ের আবদার করলাম। তখনই মনে হলো বাড়ি ফিরতে আর মন যাচ্ছে না। চা খেতে খেতে আমরা দুজনে লুডো খেলায় মেতে গেলাম। গল্প করেই সময় কাটতে থাকলো। চাচা না থাকায় চাচি ভীষণ একাকী হয়েছেন। বিভিন্ন কথা আমাকে জানালেন। আমি বাড়িতে ফোন করে মাকে জানালাম যে চাচি আমাকে জোর করে থাকতে বলছেন। যদিও চাচি এমন কিছু বলেননি। তারপর চাচির দিকে তাকিয়ে বললাম, চাচি আপনি এত দুর্বল হয়ে পড়ছেন, নিয়মিত দুধ খান না কেন? চাচি হেসে বললেন, একেই তো কেউ দুধ এনে দেয় না, আর তার উপর একা একা সব সামলাতে হয়। আমি তখন বললাম, ঠিক আছে, এই দায়িত্ব এখন থেকে আমার। আমি দুধ এনে তা জাল করে চাচিকে দিয়ে যাব। গরম করে চাচিকে দিলাম। দুধ হাতে নিয়ে চাচি আমাকে স্নেহের দৃষ্টিতে দেখে বললেন, তোমার মতো ভাইপো সবার থাকা উচিত। তুমি আমার প্রতি এমন যত্নশীল যে তোমার চাচা না থাকলেও আমার কোনো অসুবিধা হয় না। চাচির কথা শুনে আমি মৃদু হেসে বললাম, কিন্তু তিনি জানতেন না যে আমার এই যত্নের পিছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে। চাচি দুধ পান করলেন এবং কিছুক্ষণ লুডো খেলার পর নিজের ঘরে ঘুমাতে চলে গেলেন। তার ঘুমের মধ্যে আমি রাতটা নিরিবিলি কাটিয়ে দিলাম। ভোরবেলায় ক্লান্তি অনুভব করে কিছুটা বিশ্রাম নিলাম। চাচির কথা মনে পড়ায় আমি পাশের সোফায় শুয়ে পড়ি, যেন কোনোভাবে তিনি সন্দেহ না করেন। পরদিন সকালে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। যখন আমি উঠলাম, চাচিও আমার সঙ্গে জেগে উঠলেন। তিনি বললেন, তুমি রাতে এখানে ছিলে? তোমার মা তো চিন্তা করবেন। আমি হাসি দিয়ে বললাম, না, আমি মাকে আগেই ফোনে জানিয়েছি। তিনি বরং খুশি যে আপনার পাশে কেউ ছিল, নইলে একা একা আপনি কিভাবে সময় কাটাতেন। এভাবেই মা সবসময় চিন্তিত থাকতেন। বিকেলের দিকে আমি বাড়ি ফিরে এলাম। মা তখন বললেন, তোমার পড়াশোনার দিকে খেয়াল দাও। চাচির কাজে সারাক্ষণ লেগে থাকলে তোমার নিজের ভবিষ্যৎ নিয়েও চিন্তা করা হবে না। আমি তখন মাকে বললাম, মা, তিনি তো একা থাকেন, যদি আমরা তার কাজে একটু সাহায্য করতে পারি তাহলে খারাপ কি? তারপর আমি বললাম, এখন থেকে আমি প্রতিদিন রাতে চাচির বাসায় যাব, যাতে একটু পাহারা দেওয়া হয়। পাড়ার লোকজন বলছিল সম্প্রতি চুরির সমস্যা বেড়েছে। আমার কথা শুনে মা একটু চিন্তিত হলেন। তারপর বললেন, ঠিক আছে, তবে সকালে ঠিক সময়ে ফিরে আসবে, তোমার ক্লাস যেন মিস না হয়। আমি মাকে প্রতিশ্রুতি দিলাম যে প্রতিদিন সকালে সঠিক সময়ে ফিরে আসব বা সেখান থেকে কলেজে চলে যাব। আমি ভাবলাম এভাবে প্রতিদিন চাচির বাসায় থাকলে পড়াশোনার ক্ষতি হবে না। আমি চাচিকে বললাম, সাম্প্রতিক সময়ে পাড়ায় চুরির ঘটনা বেড়েছে এবং কয়েকটি ঘটনা বললাম, যা শুনে চাচি কিছুটা ভীত হয়েছিলেন। এরপর থেকে আমি প্রতিদিন রাতে দুধ নিয়ে চাচির ঘরে যেতাম। চাচি দুধ খেয়ে ঘুমিয়ে পড়লে আমি তার নিরাপত্তার দায়িত্ব পালন করতাম। আমার এই দায়িত্ব পালন করতে পেলে বেশ সন্তুষ্ট ছিলাম, কারণ চাচিও এতে বেশ আশ্বস্ত ছিলেন। ধীরে ধীরে চাচি নিজেই আমাকে রাতে থেকে যাওয়ার কথা বলতেন, আর মাকেও চিন্তা করতে হতো না, কারণ আমি ঠিক সময় কলেজে যাচ্ছিলাম। আর রাতে চাচির সাথে আমার সমঝোতা ভালো ছিল। তিনি এখনও জানতেন না যে আমি কেন তার কাছাকাছি থাকতে চাইছিলাম। তবে আমার জন্য একটানা রাত জেগে সকালে উঠে ক্লাসে যাওয়া কঠিন হলেও আমি কোনোভাবে সামলে নিচ্ছিলাম। কিছুদিন পর একদিন রাতে চাচির ঘরে দুধ নিয়ে গেলে তিনি হঠাৎ বললেন, আজকাল মনে হচ্ছে আমি খুব গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাই। মাঝরাতে একবারও ঘুম ভাঙে না, অথচ আগে এমনটা কখনো হতো না। এরপর চাচি আরও বললেন, আজ বিকেলে ঘর পরিষ্কার করতে গিয়ে ডাস্টবিনে এমন কিছু পেলাম যা দেখে অবাক হয়ে গেছি। চাচির কথা শুনে আমার শরীর ঘামে ভিজে গেল। আমি বুঝে গিয়েছিলাম চাচি কি বলতে চাইছেন, কিন্তু ভান করে জানতেও চাইলাম না। চাচি কি এমন জিনিস পেয়েছেন যে আপনি এত চিন্তিত? আমি জানতাম তিনি সরাসরি কিছু বলবেন না, তাই আমি যেন কিছু জানি না এমনটাই দেখালাম। প্রথমে তিনি গভীরভাবে আমার দিকে তাকালেন, তারপর মাথা নাড়লেন এবং বললেন, না, কিছু না, তোমার জন্য এসব কিছু নয়, তুমি এখনো ছোট। চাচি তখন দুধের গ্লাস শেষ করলেন এবং কথা বলতে শুরু করলেন। আমি মনে মনে হাসতে লাগলাম, কারণ চাচি আমাকে এখনও শিশু ভাবছেন, অথচ প্রতিদিন রাতে আমি তার ঘুমের সুযোগ নিয়ে কিছু না কিছু করছিলাম।
কিছুক্ষণ পর চাচা আবার ঘুমিয়ে পড়লেন আর আমি আমার কাজে মন দিলাম। আমার কাছে বিষয়টি বেশ আনন্দদায়ক লাগছিল, কারণ খুব সহজেই আমার পরিকল্পনা সফল হচ্ছিল। তবে একদিন চাচি বললেন, আজ বিকেলে পাশের বাসার মহিলা এসেছিলেন, বেশ অদ্ভুত কিছু কথা বলছিলেন। আমি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কোন মহিলা? চাচি বললেন, তিনি বলছিলেন যে রাতে আমাদের বাসার জানালা দিয়ে কিছু অদ্ভুত ব্যাপার দেখেছেন, মনে হয়েছে রাতে কেউ এসেছিল। চাচির কথা শুনে আমার মনের সংকেত জেগে উঠল, কারণ গতরাতে আমি কয়েকজন বন্ধুকে চাচির বাসায় ডেকেছিলাম এবং আমরা সবাই একসঙ্গে সময় কাটিয়েছিলাম। একদিন রাতে যখন আমি চাচির সাথে একান্ত সময় কাটাচ্ছিলাম, হঠাৎই আমি বুঝতে পারলাম যে চাচি পাশের বাসার এক মহিলা আমাদের বাসার দিকে নজর রাখছে। আমি তখন একটু ভয় পেয়ে চাচিকে বললাম, চাচি, আশেপাশের পাড়াপড়শিদের আপনার ঘরে না আসতে দেওয়াই ভালো। সবাই জানে আপনি একা থাকেন, তাই তারা নানা রকম কথা বলছে। কাল যদি আপনার চরিত্র নিয়ে কিছু বলে তখন আপনি কি করবেন? আপনার উচিত সবার কাছে সোজাসুজি বলে দেওয়া যে আপনার ব্যক্তিগত জীবনে কেউ নজর না রাখুক। চাচি আমার কথায় সায় দিয়ে বললেন, তুমি ঠিকই বলেছ। আজ যদি সে বলে থাকে যে কাউকে দেখেছে, তাহলে কাল বলতে পারে যে কেউ আমার সাথে দেখা করতে এসেছে, তখন আমার কি হবে? চাচির মনে আমার কথা ভালোভাবে ঢুকে গিয়েছিল। আমি তার কাঁধে হাত রেখে বললাম, চাচি, আপনি জানেন না, সময়টা খুব খারাপ। আশেপাশের লোকেরা নানা রকম কথা ছড়াতে পারে। যদি কেউ আপনার শ্বশুরবাড়ির লোকদের কাছে কিছু ভুল তথ্য পৌঁছে দেয়, তাহলে আপনারই সমস্যা হবে। তাই প্রতিবেশীর সাথে একটু কঠোর হয়ে চলুন এবং কাউকে আপনার ব্যক্তিগত বিষয়ে কথা বলার সুযোগ দেবেন না। চাচি আমাকে ধন্যবাদ জানালেন এবং বললেন, তুমি আমাকে সঠিক পরামর্শ দিয়েছ। এখন থেকে আমি আর কাউকে আমার বাসায় ঢুকতে দেব না। আমি চাচির এই সিদ্ধান্তে খুশি হলাম। আমার সরল মনের চাচি আমার প্রতি অন্ধবিশ্বাস করতেন, আর আমি সেই সুযোগটাকেই কাজে লাগাচ্ছিলাম। সেই ঘটনার পর থেকে চাচি আশেপাশের মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করে দিলেন এবং তার প্রতিটি সমস্যার সমাধানের জন্য কেবল আমার উপর নির্ভরশীল হয়ে পড়লেন। ছোটোখাটো যে কোনো বিষয়ে তিনি আমাকে ফোন করতেন আর আমি সঙ্গে সঙ্গে হাজির হতাম। প্রতি রাতে আমি নিজেই তার জন্য দুধ নিয়ে যেতাম এবং কখনো কখনো সেই দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দিতাম। প্রথম দিকে আমি একাই তার গভীর ঘুমের সুযোগ নিতাম, কিন্তু ধীরে ধীরে আমি আমার কয়েকজন বন্ধুদেরও নিয়ে আসতে শুরু করি। আমরা বন্ধুরা নিলে চাচির গভীর ঘুমের সুযোগ নিতে থাকলাম। আমার মনে হয়েছিল এই ঘটনা চিরকাল গোপন থাকবে, কিন্তু আমি ভুল করেছিলাম। এক রাতে হঠাৎ করে কিভাবে যেন চাচির ঘুম ভেঙে যায়। তিনি ঘর থেকে বের হয়ে এসে দেখেন আমি এবং আমার বন্ধুরা লাউঞ্জে বসে আছি। কিছুক্ষণের মধ্যে চাচি সব বুঝে যান এবং বিস্ফারিত চোখে আমার দিকে তাকিয়ে থাকলেন। চাচির এই আদরণে আমার বন্ধুরাও ভয় পেয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর চাচি আমার কাছে এসে কান ধরে জিজ্ঞাসা করলেন, এখানে এসব কিসব চলছে? আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম এবং কিছুই বলতে পারছিলাম না। আমি চাচিকে বললাম, চাচি, আমি শুধু পড়াশোনার জন্য বন্ধুদের ডেকেছি। কিন্তু চাচি রেগে গিয়ে আমাকে একটা থাপ্পড় মারলেন এবং বললেন, আমি নিজে চোখে দেখেছি তুমি বন্ধুদের নিয়ে মাদক নিচ্ছিলে এবং 2 মেয়েকেও দেখেছি। তারা রাতের অন্ধকারে তোমাদের সাথে সময় কাটাচ্ছিল। তোমার কয়েকজন বন্ধু প্রায়ই তাদের সাথে মেয়েদের নিয়ে আসতো, যারা তোমাদের মনোরঞ্জন করত। চাচি এই দৃশ্য দেখে ফেলেছিলেন এবং বলছিলেন, তোমার কি লজ্জা নেই এই বয়সে এই ধরনের কাজ করছো? তোমাকে দেখে মনে হয় যে তুমি আমাদের পরিবারের কেউ। চাচির কথা শুনে আমার মাথা নিচু হয়ে গেল। আমি যাকে বললাম, চাচি, আমি হয়তো বন্ধুদের সাথে একটু মজা করতে চেয়েছিলাম, কিন্তু মা এসব কিছুতে অনুমতি দেন না। মনে হয় মায়ের মানসিকতা এখনও অনেক পুরনো। মা বন্ধুদের পছন্দ করেন না, তাই আমি রাতের বেলা এখানে চলে আসি। আজও আপনি দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন, তখনই আমরা একটু মজা করছিলাম। এতে কি ভুল আছে? আমরা তো শুধু একটু আনন্দ করছি। আমার কথা শুনে চাচি আমাকে আরেকটা থাপ্পড় মারলেন এবং বললেন, কিছুটা লজ্জা করো। তুমি যেটা মজা বলছো সেটা তো আসলে বিপদের পথে নিয়ে যাচ্ছে। তুমি একবারও ভাবো না যে তুমি নিজের ক্ষতি করছো? আমি তো আগেও বলেছিলাম তুমি কোন ভুল পথে পা বাড়িয়েছো। জানো, তোমার মা দিনরাত খেটে তোমার কলেজের ফি দেয়, আর তুমি এখানে এসব করছো? তুমি যে ভাবতে পারো না যে তোমার মা কত ত্যাগ স্বীকার করে তোমাকে এই শহরে ভালো কলেজে পড়াতে পাঠিয়েছে। যদি তুমি নিজের চেষ্টা না করো তাহলে তোমার মায়ের কষ্ট সব বিফলে যাবে। হয়তো আমার নিরীহ বোন বুঝতে পারিনি যে তুমি সেই যোগ্য নও। তুমি তো শুধু খারাপ সঙ্গেই পড়ে গিয়েছো, আর আজ তাই এমন পথে চলে যাচ্ছ। চাচির কথা শুনে আমার মাথা ঘুরে গেল। তিনি বললেন, এখনই তোমার মাকে ফোন করে সব বলে দেব। আমি ভয়ে কাঁপতে কাঁপতে চাচির সামনে হাত জোর করে বললাম, চাচি, চাচি, দয়া করে মাকে কিছু বলবেন না। সত্যি বলতে এসব শুনলে তিনি খুব কষ্ট পাবেন। চাচি হতাশ হয়ে বললেন, তাহলে এসব করার আগে একবার ভাবতে পারলে না? আমি বুঝতে পারছিলাম কেন আমি প্রতিদিন গভীর ঘুমে ডুবে যেতাম। আসলে তুমি আমার এই বিশ্বাসের সুযোগ নিয়ে আমার বাসায় এমন সব কাজ করেছিলে। নিজেকে লজ্জা হওয়া উচিত তোমার। চাচি কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন। তিনি সোফায় বসে রইলেন, আর আমি তাকে আশ্বস্ত করার চেষ্টা করলাম যে ভবিষ্যতে কোনো ভুল কাজ আর করব না।
কিন্তু তিনি আমার উপর বিশ্বাস রাখতে রাজি ছিলেন না। তিনি বললেন, যে ছেলে প্রতিদিন নিজের চাচিকে ঘুমের ওষুধ দিয়ে ঘুমো পাড়াতে পারে সে তো কিছুই করতে পারে। তুমি আমার একাকিত্বের সুযোগ নিয়ে বাসাটাকে প্রায় একটা ক্লাব বানিয়ে ফেলেছিলে। লজ্জা হয় এটা বলতে যে তুমি আমার ভাইপো। আমি তার পায়ের কাছে বসে মাফ চাইতে লাগলাম, কিন্তু চাচি সেই রাতেই আমাকে বের করে দিয়ে বললেন, এবার থেকে আমার বাসায় পা রাখার সাহস করো না। আমি চুপচাপ রাতের অন্ধকারে চাচির বাসা থেকে বেরিয়ে নিজের বাসায় ফিরলাম। মা আমাকে দেখে চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমি মিথ্যে বললাম, আমার শরীর ভালো লাগছিল না, তাই চাচির বাসায় থাকলাম। এরপর সোজা নিজের ঘরে চলে গেলাম। আমার মনে একটাই ভয় ছিল, যদি চাচি মাকে সব বলে দেন তাহলে বাবা কখনো আমাকে ক্ষমা করবেন না। তবে চাচি আমার ওপর দয়া করে কিছু বলেননি, কিন্তু তিনি কঠোরভাবে নির্দেশ দিয়েছিলেন যেন আমি আর সেই বন্ধুদের সাথে কোনো সম্পর্ক না রাখি। আমি চাচির কথা শুনলাম, কিন্তু এরই মধ্যে কলেজে আমার পড়াশোনা একেবারে খারাপ হয়ে গেল। পরবর্তী সেমেস্টারে আমি সম্পূর্ণভাবে ফেল করলাম। এই সংবাদ শুনে আমার মা খুবই ভেঙে পড়লেন এবং বাবাও প্রচণ্ড রেগে গেলেন। আমি তখন বাবা মাকে প্রতিশ্রুতি দিলাম যে এবার থেকে কঠোর পরিশ্রম করব। আসলে কলেজে খারাপ সঙ্গ জড়িয়ে পড়েছিলাম। আমার সব বন্ধু তাদের বাসায় পার্টি করত, মেয়েদের ডাকত, মাদক গ্রহণ করত, আর আমাকেও এতে অংশ নিতে বলতো। যখন চাচি সব জেনে গেলেন তখনই আমার ভুলগুলো চোখে পড়ে। লজ্জিত হয়ে আমি বুঝলাম যে আমার ফল এত খারাপ হওয়ার মূল কারণ আমার খারাপ সঙ্গ। এরপরও আমি সব খারাপ বন্ধুদের থেকে দূরে সরে গেলাম। সৌভাগ্যক্রমে আমার অভ্যাস এখনও শক্তভাবে গড়ে ওঠেনি, তাই খুব দ্রুত আমি সেই অভ্যাস থেকে মুক্তি পেতে সক্ষম হয়েছি। এখন আমি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়াশোনায় মন দিয়েছি। আমি সকল ছেলেমেয়ের প্রতি এই বার্তা দিতে চাই, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ছেড়ে এমন কিছু করবেন না যা ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। পড়াশোনার দিকে মনোযোগ দিন এবং জীবনে ভালো কিছু করুন। জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক পথে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভুল পথ অনেক ক্ষতির দিকে নিয়ে যেতে পারে এবং পরিবারের সম্মান ও বিশ্বাস হারানোর সম্ভাবনা থাকে। বাবা মা আমাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেন, তাই তাদের কষ্টের মূল্যায়ন করা এবং নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করা আমাদের কর্তব্য। ভুল করলে তা থেকে শিক্ষা নেওয়া উচিত এবং ভবিষ্যতে সেই ভুল আর না করার চেষ্টা করা উচিত। ভুল সঙ্গ এবং খারাপ অভ্যেস ভবিষ্যৎ নষ্ট করতে পারে, তাই সঠিক সঙ্গ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।